হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? গত ক্লাসগুলিতে আমরা পদার্থের যে বিভিন্ন প্রকারভেদ এবং তাদের যে বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তা আজকের ক্লাসে আমরা পদার্থের নানা ধরনের যে পরিবর্তন সংঘটিত করছে সে সম্পর্কে আমরা জানব। তো আমাদের চারপাশে প্রতিনিয়তই আমরা কি করি, বিভিন্ন পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে আমরা লক্ষ্য করি। যেমন একেবারে সহজভাবে চিন্তা করলে আমরা দেখি যে বরফ গলে জল হয়ে যাচ্ছে, লোহায় মরিচা পড়ছে, দুধ দইয়ে পরিণত হয়ে যাচ্ছে, কাঠকয়লা পোড়ানো হচ্ছে। এই ধরনের আরও কত পরিবর্তন আমাদের চোখের সামনে প্রতিনিয়তই ঘটছে। এই যে পরিবর্তনগুলি যেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি, সেই পরিবর্তনগুলিকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, এবং অন্যটি হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তো প্রথমেই আমরা দেখব ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ কি। একটি কাচের বোতল নিলাম, ধরলাম বোতলটি মাটিতে পড়ে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? যে না, আমরা বলতে পারি এখানে কোনো পরিবর্তন সংঘটিত হয়েছে, কারণ এখানে কাচের বোতলটির আকৃতি এবং আকার দুটোরই পরিবর্তন হয়েছে। আর আমরা জানি যে বোতলের প্রতিটি টুকরোই যে উপাদানগুলি আছে সেগুলিতে শুধুমাত্র কাঁচ আছে। যদিও বোতল ভাঙার ফলে তার শেপ এবং সাইজ পরিবর্তন হচ্ছে, তবুও এখানে কিন্তু নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয়নি, অর্থাৎ এটি একটি ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তনের অন্য একটি উদাহরণ শাকসবজি কাটা। এখানে কি হয়, শাকসবজি কাটার ফলে সবজির সাইজ এবং শেপ দুটোই কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, কিন্তু সবজিগুলির অরিজিনাল যে প্রপার্টি সেগুলি কিন্তু একই রয়েছে। এখানেও তোমরা নতুন কোনো পদার্থ তৈরি হতে দেখবে না, অর্থাৎ শাকসবজির কাটাও হলো কি ভৌত পরিবর্তন। আবার যদি আমরা জলে চিনি মেশাই, সেখানেও কি হবে, চিনির জলীয় দ্রবণ তোমরা দেখতে পাবে যেখানে চিনির দানাগুলির শেপ এবং সাইজ পরিবর্তিত হচ্ছে। তবে এখানেও সুগার ক্রিস্টালের যে নিজস্ব যে বৈশিষ্ট্য অর্থাৎ মিষ্টতা, তা কিন্তু নষ্ট হচ্ছে না, তা বজায় আছে। তাছাড়া জলে চিনি দ্রবীভূত হওয়ার ফলে নতুন কোনো সাবস্টেন্স কিন্তু তৈরি হয়নি। তাই বলা যাচ্ছে যে জলে চিনি মিশানো এটিও কিন্তু একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। তাই এই যে তিনটি উদাহরণ আমরা দেখলাম, সেগুলি বিশ্লেষণ করলে আমরা কি বলতে পারি? যে না, যে পরিবর্তনে পদার্থের আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না, তাকে আমরা বলছি ভৌত পরিবর্তন। এ চেঞ্জ in which the size, shape or state of a substance changes but no new substance is formed is called a physical change. এবার আমি তোমাদের এমন কিছু প্রক্রিয়া দেখাবো যেখানে ভৌত পরিবর্তন ঘটে। যেমন মনে করো পদার্থের অবস্থার পরিবর্তন। উদাহরণ হিসাবে আমরা গলনকে নিতে পারি। আমরা জানি যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তাকে আমরা বলি গলন বা মেল্টিং। এটি একটি ভৌত পরিবর্তন, কারণ এখানে বরফের প্রতিটি কণাতে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন আছে। আবার জলের প্রতিটি কণাতেও একটি অক্সিজেন পরমাণু আর দুটো হাইড্রোজেন পরমাণু বর্তমান। অর্থাৎ মেল্টিং প্রসেসে আমরা নতুন কোনো পদার্থ পাই না, তাই এটি একটি ভৌত পরিবর্তন। আবার দ্বিতীয় প্রসেসটা হচ্ছে বয়েলিং বা স্ফুটন। স্ফুটনের সময় কি হয় না, স্ফুটনের সময় তরল জল গ্যাসীয় জলীয় বাষ্পে পরিণত হয়। এখানেও কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয়নি, তাই বয়েলিং ইজ অলসো এ ফিজিক্যাল চেঞ্জ। তৃতীয়টি হচ্ছে ফ্রিজিং বা হিমায়ন। এখানে কি হচ্ছে না, ফ্রিজিংয়ের সময় তরল জল কঠিন বরফে পরিণত হয়।
এখানেও নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয়নি, তাই এটিও একটি ভৌত পরিবর্তন। তাই আমাদের মনে রাখতে হবে মেল্টিং, বয়েলিং, ফ্রিজিং ইত্যাদি প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পদ্ধতি যেখানে ভৌত পরিবর্তন সংঘটিত হচ্ছে। তাহলে আমরা ভৌত পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা দেখব রাসায়নিক পরিবর্তন। মনে করো কাঠকয়লা জ্বলছে। আমরা জানি যে কাঠকয়লা জ্বলনের ফলে ছাই তৈরি হয়। আমাদের কেমিস্ট্রিতে এই কাঠ হলো একটি জৈব যৌগ বা অর্গানিক সাবস্টেন্স, যার প্রধান উপাদান কি না, তার প্রধান উপাদান হলো কার্বন এবং হাইড্রোজেন। এই কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি বলে তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি। আর এই ধরনের যে জৈব যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন যৌগের যে জ্বলন তাকে আমরা বলি কি দহন বা কম্বাসন। তো এই কম্বাসনের ফলে কাঠকয়লার যখন দহন হয় তখন আমরা কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প পেয়ে থাকি। অর্থাৎ কি হচ্ছে, এখানে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। এখানে কি না, হাইড্রোকার্বন পরিবর্তিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হচ্ছে। রাসায়নিক পরিবর্তনের অন্য আরেকটি উদাহরণ আমাদের খাদ্যের পরিপাক বা ডাইজেশন অফ ফুড। সেখানে কি হয় না, খাদ্যের পরিপাকের সময় খাদ্যের যে জটিল অণুগুলি সেগুলি এনজাইমের উপস্থিতিতে ভেঙে নতুন ধর্মবিশিষ্ট ছোট ছোট সরল অণুতে পরিণত হয়। যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়। আবার আমরা যে শ্বাস নিচ্ছি বা শ্বাস ছাড়ছি, এই যে শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন, সেটিও কিন্তু রাসায়নিক পরিবর্তনেরই একটি উদাহরণ। শ্বসনের সময় কি হয় না, শ্বসনের সময় গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে পরিবর্তিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয় এবং এ প্রক্রিয়ার সময় বেশ কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, যে কারণে আমরা বলছি যে শ্বসন একটা তাপ উৎপাদক বিক্রিয়া। দ্যাট ইজ রেসপিরেশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। অর্থাৎ বার্নিং অফ উড, ডাইজেশন অফ ফুড, রেসপিরেশন, এই সবগুলিকে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি না, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে পরিবর্তনে কোনো পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয় তাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। এ চেঞ্জ ইন হুইচ ওয়ান অর মোর নিউ সাবস্টেন্সেস with different properties are formed are known as chemical change. এবারে একটা কথা তোমরা মনে রাখবে যে রাসায়নিক পরিবর্তনের সময় বেশ কিছু ভিজিবল অবজারভেশন আমরা করতে পারি। আমরা বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করতে পারি খালি চোখে। সেগুলি কি না, সেখানে গ্যাস নির্গত হতে পারে, সেখানে তাপমাত্রার পরিবর্তন হতে পারে, বর্ণের পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে। যেমন মনে করো মরিচা পড়ছে, সেখানে কি হচ্ছে, আমরা দেখছি লোহার জিনিসের উপর লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ছে, মানে বর্ণের পরিবর্তন হচ্ছে। যখন আগুন জ্বলছে, কাঠকয়লা পোড়ানো হচ্ছে, একটু আগে আমরা দেখলাম, সেখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে আলোক এবং তাপ উৎপন্ন হচ্ছে, মানে এনার্জি চেঞ্জ হচ্ছে। তো সেই যে পরিবর্তনগুলি, সেই পরিবর্তনগুলি কি প্রত্যেকটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবারে আমরা এমন একটা জিনিস দেখব যেখানে কি হচ্ছে না, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটোই দেখবে একই সাথে হচ্ছে। কখন সেটা হয়, যে মোমবাতি যখন জ্বালানো হয় তখন কিন্তু ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটোই একই সাথে সংঘটিত হয়। কিভাবে, যে মোমবাতি একটা নিলে, সেটাতে আগুন ধরালে, সেটা যখন জ্বলতে শুরু করে তখন প্রথমে কি হয়, মোমবাতি আস্তে আস্তে গলতে শুরু করে এবং সেই যে তরল যে মোম সেটা কিছুক্ষণ পর আস্তে আস্তে কঠিন হতে শুরু করে।
এবার কঠিন অবস্থার যে মোমটা সেটাকে নিয়ে যদি তুমি আবার একটু গরম করো তাহলে দেখবে যে না সেই কঠিন মোম আবার তরল মোমে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাতে কি হচ্ছে, কঠিন মোম আবার পুরনো অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ এই পরিবর্তনটা একটা রিভার্সিবল চেঞ্জ বা প্রত্যাবর্তনযোগ্য পরিবর্তন। এখানে নতুন কোনো পদার্থ তৈরি হয়নি। তাই এই যে মোমের গলন সেটা কি না, সেটা একটা ভৌত পরিবর্তন। বুঝতে পারলে? আবার যখন আমরা কি করব, মোম জ্বলবে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন জ্বলনের সময় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং কালো ধোঁয়া তৈরি হচ্ছে। অর্থাৎ সেখানে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। মানে কি, মোমের জ্বলন একটা রাসায়নিক পরিবর্তন। তা আমরা যদি সবটাকে কম্পাইল করি তাহলে কি দেখব, মোমের দহন বিক্রিয়ার সময় যে গলন যখন হয় তখন সেই অংশটা হচ্ছে কি ভৌত পরিবর্তন। আবার যখন জ্বলতে শুরু করে সেই জ্বলনের অংশটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা কি বলবো না, মোমের দহন বিক্রিয়ার সময় ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এই দুটোই একই সাথে সংগঠিত হয়। তাহলে আজকের এই যে সমস্ত আলোচনা, সেই সমস্ত আলোচনা থেকে আমরা কি বলতে পারবো না, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন তার যে পার্থক্যগুলি, সেই পার্থক্যগুলি আমরা খুব সুন্দরভাবে আমরা তৈরি করে নিতে পারবো। ভৌত পরিবর্তনের সময় কি হয়, নতুন কোনো পদার্থ তৈরি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনের সময় সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। ভৌত পরিবর্তনের সময় কি হয় না, ভৌত পরিবর্তন হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। সেখানে কি হয়, পদার্থ আবার নিজের পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু রাসায়নিক পরিবর্তন একটা ইরিভার্সিবল চেঞ্জ, সেখানে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। তো এই যে পরিবর্তনগুলি, এই পরিবর্তনগুলি আমরা প্রতিনিয়তই কিন্তু লক্ষ্য করছি। তো তোমরা সেগুলি বাস্তব জীবনের সাথে মিলিয়ে তোমরা একটু চিন্তা করবে, তাহলে এই যে পরিবর্তনগুলি সম্পর্কে তোমরা আরও ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। তা তোমাদের যে বাড়ির কাজ হিসাবে আমরা দুটো প্রশ্ন দিচ্ছি এখন, যে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ ফ্রম ইউর ডেইলি লাইফ। অর্থাৎ তোমাদের জীবনে, দৈনন্দিন জীবনে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন যে তোমরা দেখছো, সেগুলি কিছু উদাহরণ দাও। আর কি না, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো এগুলি করবে। আর পাশাপাশি আগের ক্লাসের যে শ্রেণীবিভাগগুলি, সেগুলির সাথে তুমি সুন্দর করে তোমরা সেগুলি মিলিয়ে নেবে। তাহলে দেখবে আমাদের এই যে প্রথম চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করছি, তার যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা সেটা পরবর্তী ক্লাসে জানিয়ে দেবে।